হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ইন্ডিয়ান নেভির থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা স্টাফ নার্স, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম এএনএম, জিএনএম, বিএসসি যে কোনো নার্সিং স্ট্রিম থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ভিডিওটি ডিটেলসে দেখো, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অনলাইনে ফর্মটি অ্যাপ্লাই করবে। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা ইন ডিটেলসে কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু এবং বান্ধবীরা স্টাফ নার্স, ফার্মাসিস্ট এই সব পদে পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তির আপডেটটা যেমন জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসে নিয়োগ করানো হবে, সেই জন্য কিন্তু তোমাদেরকে একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে, তারপরে তোমরা রিক্রুটমেন্ট হবে। এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট INCET/1 2025। এই এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট হবে নেভাল সিভিলিয়ান স্টাফে। এখানে তোমাদের টোটাল 45টির মতন শূন্যপদ রিলিজ করা হয়েছে, তার মধ্যে 42টি শূন্যপদ আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে তাদের জন্য। তিনটি টাইপের শূন্যপদ আছে, সেই তিনটি টাইপের ভিতরে তোমাদের কিন্তু মেডিকেল সেক্টরের পোস্টগুলো আছে। তো সেটা কোন কোন টাইপ আছে, স্টাফ নার্স আছে, তোমাদের ফার্মাসিস্ট আছে, এইভাবে তোমাদের তিনটি কিন্তু মেডিকেল সেক্টরের পোস্ট আছে। আমি তোমাদের এই তিনটি মেডিকেল সেক্টরের পোস্ট নিয়ে আলোচনা করব। এবং দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল যে 45টি পোস্ট রিলিজ করা হয়েছে সবগুলোই কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের ভিতরে, এর থেকে নিচু বা উঁচু লেভেলের কিন্তু কোনো পোস্ট নেই। তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ডিটেলস দেখার জন্য এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি করার জন্য তোমাদেরকে কিন্তু নেভির যে অরিজিনাল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে যে তোমাদের পুরো প্রসেসিং করতে হবে। তো আমি তোমাদের প্রসেসিংটা দেখিয়ে দেবো, তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো। এবং দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কোনোরূপ অফলাইন প্রসেস নেই। তো তোমরা এগুলো তিনটি ভ্যাকেন্সি ডিটেলস দেখো, তারপর ফর্ম ফিল আপ প্রসেসিং আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা স্টাফ নার্স, ফার্মাসিস্ট এবং লেডি হেলথ ভিজিটার এই তিনটি টাইপের তোমরা কিন্তু পোস্ট পেয়েছ মেডিকেল সেক্টর থেকে। তার ভিতরে দেখতেই পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য তোমাদের কিন্তু জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি এই পদে তোমাদের নিয়োগ হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পে ব্যান্ড অ্যাজ পার 7th CPC-তে তোমাদের থাকছে পে লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি থাকছে 44,900 টাকার থেকে 1,42,400 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি রাখা হয়েছে। এর সঙ্গে তোমাদের বাকি যেসব ফ্যাসিলিটি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে সব ফ্যাসিলিটি কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকছে। এবং দেখতেই পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য কিন্তু তোমরা গ্রুপ সি পদে তোমাদের রিক্রুট করানো হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের পে ব্যান্ড অ্যাজ পার 7th CPC-তে তোমাদের থাকছে, কিন্তু তোমাদের এখানে স্যালারি স্কেলটা দেখতে পাচ্ছ পে লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ 29,200 টাকা থেকে 92,300 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব
বেনিফিটগুলো থাকে, অ্যালাউন্সগুলো থাকে, সেগুলো কিন্তু সব তোমাদের অ্যাভেলেবেল আছে। তারপর দেখতে পাচ্ছ যে লেডি হেলথ ভিজিটার এই পদে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা গ্রুপ সি পদে নিয়োগ হবে। এবং দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পে ব্যান্ড অ্যাজ পার 7th সিপিসিতে তোমাদের কিন্তু রিক্রুট হচ্ছে। তোমরা এখানে কিন্তু পে লেভেল 1 অনুযায়ী স্যালারি পাবে। তোমাদের এখানে স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব স্কিম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু তোমরা সব পাবে। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ স্টাফ নার্স পদের জন্য তোমাদের কিন্তু 18 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু সব জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এই এজটা বলা হচ্ছে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য আমি এজ রিল্যাক্সেশনটা দেখিয়ে দিচ্ছি। এবং ফার্মাসিস্ট ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু জেনারেল প্রার্থীরা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া লেডি হেলথ ভিজিটর পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু 18 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা মিলিটারি নার্সিং সার্ভিসের রিটায়ার্ড পার্সন আছো তারা যদি অ্যাপ্লাই করো তারা কিন্তু আপ টু 50 ইয়ার্স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে লেডি হেলথ ভিজিটর পদের জন্য। এখানে তোমরা স্টাফ নার্স মানে গ্রুপ বি পদটা যেটা আছে এবং তোমাদের লেডি হেলথ ভিজিটর এবং তোমাদের ফার্মাসিস্ট যে পদটা আছে সেটা কিন্তু গ্রুপ সি, আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো এই দুটি পদের জন্য তোমাদের যে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যাটাগরির যে এজ রিল্যাক্সেশনটা আছে সেটা তোমরা দেখে নাও। এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে হলে তোমরা দুটি পদের জন্যই কিন্তু 5 বছর বয়সের ছাড় পাচ্ছ। এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে হলে তোমরা কিন্তু আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পাচ্ছ, মানে 45 বছরের পরে। তারপর দেখতেই পাচ্ছ পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ। পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরির ভিতরে হলে 13 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং পিডাব্লিউডি এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে হলে তোমরা কিন্তু 15 বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ। আশা করি তোমরা এজ রিল্যাক্সেশন ব্যাপারটি এবং কত এজ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে তোমাদেরকে ম্যাট্রিকুলেশন মানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ ট্রেনিং ইন অ্যান অ্যাপ্রুভড হাসপাতাল অ্যাজ এ নার্স, মানে তোমাদের এখানে একটা যে কোনো হাসপাতাল থেকে নার্সিংয়ের ট্রেনিং সার্টিফিকেট লাগছে। মানে তোমাদের এখানে একটা 6 মাসের হোক 1 বছরের হোক কাজের অভিজ্ঞতার একটা কাগজ চাওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু কোনোরূপ তোমাদের এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই। আমি তোমাদের পরের পয়েন্টে দেখিয়ে দিচ্ছি। ফার্মাসিস্ট পদে যাদের জন্য আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 ইয়ার্সের উল্লেখ করা আছে। এখানে কিন্তু দেখো কোনোরূপ এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই, কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো হাসপাতাল থেকে কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, তার একটা সার্টিফিকেটের প্রয়োজন আছে যে তোমাদের 6 মাস 1 বছর কিছু একটা কাজ করা থাকতে হবে। সার্টিফিকেট অফ ট্রেনিং, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না। আচ্ছা এবার ব্যাপারটা বোঝাতে পারলাম। তৃতীয় পয়েন্টে দেখতেই পাচ্ছ রেজিস্টার অ্যাজ এ ফুললি ট্রেন নার্স ইন দ্য মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যান্ড মিড ওয়াইফাই। এন্ড দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নার্সিং যে পড়ো সেটা কিন্তু নার্সিং ট্রেনিং হয়, সেই নার্সিং ট্রেনিংটা কিন্তু তোমাদের থাকতে হবে রেজিস্ট্রেশনের সঙ্গে। মানে তোমরা এখানে জিএনএম অথবা বিএসসি, জিএনএম বিএসসি যে কোনো তোমরা পাস আউট হলেই হবে। সেটা তোমরা কেএনসি থেকেই হও, ডব্লিউবিএনসি থেকেই হও, ওএনসি থেকেই হও, মানে উড়িষ্যার থেকে যারা পড়াশোনা করেছো, নতুবা যারা ধরো অন্ধ্রপ্রদেশ থেকে পড়াশোনা করেছো, যে কোনো জায়গার থেকে তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের ফুল একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে ইন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ডিজাইরেবল ক্যাটাগরিতে তোমরা এখানে উল্লেখ করা আছে যে তোমাদের কিন্তু হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজটা জেনে থাকা ভালো। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা মাস্ট রিড করা হয়। ডিজাইরেবল কোয়ালিফিকেশনটা থাকলে তুমি অগ্রাধিকার পাবে, না থাকলেও চলবে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম। তারপর ফার্মাসিস্ট পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে
12 ক্লাস পাস থাকতে হবে। সায়েন্স সাবজেক্ট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টি সাবজেক্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। 12-এ তোমাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হতে হবে। দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট, মানে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু ডিপ্লোমা পাস করা হয়ে থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ তৃতীয় পয়েন্টে তোমাদের কিন্তু রেজিস্টার অ্যাজ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসিউটিক অ্যাক্ট 1984, মানে তোমাদের যে ফার্মাসিস্ট অ্যাক্ট থাকে সে অ্যাক্টের আন্ডারে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হতে পারে বা আদার্স যে স্টেট থেকে তোমরা পড়াশোনা করো সেই স্টেটের একটা রেজিস্ট্রেশন ফার্মাসিস্ট এর নিয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এইখানে দেখো উল্লেখ করা দেওয়া হয়েছে 2 year এক্সপিরিয়েন্স অ্যাজ ফার্মাসিস্ট ইন এনি রিকগনাইজ হাসপাতাল অর ফার্মাসি আফটার ডিউলি রেজিস্ট্রেশন, মানে তোমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পর, মানে যে স্টেট থেকেই পাও না কেন, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল হতে হবে এমন কথাটা নয়, ওয়েস্ট বেঙ্গল হোক, কর্ণাটক হোক, যে স্টেট থেকে তুমি পড়াশোনা করো ফার্মাসিস্ট নিয়ে, সেই স্টেটের রেজিস্ট্রেশনটি যেদিন থেকে পাবে তারপর থেকে কিন্তু তোমাদের 2 ইয়ার্সের হাসপাতাল বা তোমাদের ফার্মাসিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর দেখো তৃতীয় পয়েন্টে উল্লেখ করা আছে যে পঞ্চম পয়েন্টে, যে এখানে তোমাদের ক্যান্ডিডেটের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, সেটা তোমাদের যে এক্সপিরিয়েন্স নলেজ কম্পিউটার সম্পর্কে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, যে দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, মানে ক্যান্ডিডেটকে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। ডিজায়ারেবল ক্যাটাগরিতে তোমাদের কিন্তু বিএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্টার থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা কিন্তু যেদিন থেকে রেজিস্ট্রেশন পেয়েছো তারপর থেকে 2 ইয়ার্সের রেজিস্ট্রেশন প্রয়োজন আছে, সেটা কিন্তু হাসপাতালেও হতে পারে বা কোনো ফার্মেসিতেও হতে পারে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তৃতীয়ত, লেডি হেলথ ভিজিটর পদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমাদের 10th পাস হয়ে থাকতে হবে, ম্যাট্রিকুলেশন স্ট্যান্ডার্ড পাস হয়ে থাকতে হবে। তারপর কিন্তু তোমাদের স্পেশাল ট্রেনিং নিয়ে রাখতে হবে মাধ্যমিকের পর, আফটার বেসিক এএনএম এর উপর, এএনএম তোমাদেরকে কিন্তু পাস হয়ে থাকতে হবে। তারপর দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু স্পেশালিটি স্ট্যান্ড থাকতে হবে ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড দ্য টোটাল ফ্যামিলি প্ল্যানিং হেলথ আউটলুকের উপর, মানে তোমাদের এএনএমদের যেসব কাজগুলো করতে হয় সে কাজের উপর তোমাদের কিন্তু স্পেশালিস্ট স্ট্রেন্থ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের ফ্যামিলিতে কতগুলো বাচ্চা নিতে পারবে, বাকি তোমাদের যে প্রসিডিওর দিতে হয়, কাজ করতে হয়, সেসব ডিটেলসে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে, তাহলে তোমরা এএনএম পাস করে লেডি হেলথ ভিজিটর পদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেয়া হয়েছে প্রতিটি পোস্টের জন্যই, সে তুমি ইঞ্জিনিয়ারিং পোস্ট বলো বা মেডিকেল পোস্ট বলো, কোন পোস্টের জন্য কি কি কাজ করতে হবে এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে, তোমরা সেগুলো ডিটেলসে দেখো। এগুলো যদি তোমরা অ্যাপ্লিকেবল হও তাহলেই কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো তোমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখো স্টাফ নার্স পদের জন্য উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাবসেন্স অফ এ ডাক্তার, মানে একটা ডাক্তারের অ্যাবসেন্সে যদি কোনো পেশেন্ট আসে তার ফার্স্ট এডের রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে, এবং তোমাদের যাবতীয় যা কাজকর্ম ডাক্তার আসার আগে পর্যন্ত তোমাদেরকে কিন্তু করতে হবে। তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের যে ডাক্তার দেখবে পেশেন্টটাকে তার আগে কিন্তু তোমাদেরকে রেকর্ড করে রাখতে হবে পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, আদার্স ভাইটাল সাইন, এগুলো তোমাদেরকে সব কিন্তু রেকর্ড করে রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যারা বেড রিটেন্ড পেশেন্ট আছে তাদের কিন্তু ইনটেক আউটপুটগুলা তোমাদের কিন্তু চার্ট রেডি করে রাখতে হবে। তারপর দেখতেই পাচ্ছ 4 নম্বর পয়েন্টে তোমাদের উল্লেখ করা আছে হাইপার পাইরেক্সিয়া কেসে তোমাদেরকে কিন্তু পেশেন্টকে স্পঞ্জ বাথ দিতে হবে। তার মানে ধরো কোনো পেশেন্টের হাই ফিভার আছে, তাদের কিন্তু যে স্পঞ্জ বাথ দিতে হয় সেই স্পঞ্জ বাথ তোমাদেরকে কিন্তু নিজেদেরকেই দিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের যে সেন্ট্রাল ড্রেসিং রুম সেটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে মাইনর অপারেশন থিয়েটারগুলো তোমাদেরকে ম্যানেজ করতে হবে।
তারপর এখানে দেখতেই পাচ্ছ যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পোস্ট অপারেটিভ কেস যেগুলো থাকছে সেগুলো কিন্তু তোমাদেরকেই ম্যানেজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট যেগুলো থাকছে সেগুলো কিন্তু তোমাদেরকে মেনটেন্স করতে হবে, মানে তোমাদের বড় বড় সেক্টরে যেসব ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে সব মেনশন করতে হবে। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোনো পেশেন্ট যদি সিরিয়াস কন্ডিশনে আসে সেই পেশেন্টকে কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমে তোমাদেরকে নিয়ারেস্ট সিভিলিয়ান হাসপাতালে কিন্তু পৌঁছানোর দায়িত্বটাও তোমাদেরকে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সব রকম পদ উল্লেখ করে দেওয়া আছে, কী কী কাজ করতে হবে, যেগুলো তোমাদের ভাইটাল ব্যাপার সেগুলো আমি তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। তারপর দেখো ফার্মাসিস্ট পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের স্টোরিং মেডিসিন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড তোমাদের ইস্যু মেডিসিন এগুলো তোমাদেরকে সব করতে হবে, মানে মেডিকেল স্টোর করার থেকে ডিস্ট্রিবিউট করার থেকে A to Z সব তোমাদেরকে করতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের মেনটেনিং রেকর্ড অ্যান্ড তোমাদের মেকিং ইনডেন্ট এগুলো তোমাদেরকেই করতে হবে, মানে তোমাদের যেসব রেকর্ডগুলো তোমাদের ওষুধ কাকে দিচ্ছ, কী দিচ্ছ না দিচ্ছ সব তোমাদেরকেই কিন্তু হিসাবপাতি রাখতে হবে। তারপর দেখতেই পাচ্ছ যে তোমাদের এনি আদার্স ওয়ার্ক অ্যাসেন্ট বাই দ্য সুপিরিয়র অথরিটি, মানে তোমাদের সুপিরিয়র অথরিটির থেকে যেসব কাজগুলো থাকে সেই এগেনস্টে সব কাজ কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো এক্সাম ফিস পে করতে হবে 295 টাকা। কাদেরকে ফেস করতে হবে? অনলি ফর তোমাদের জেনারেল মেল ক্যান্ডিডেটদেরকে এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে ফিসটা পে করতে হবে। বাকি দেখতে পাচ্ছ যে SC ST PWD এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেট কাউকে কিন্তু কোনোরূপ ফিস পে করতে হচ্ছে না। কাদেরকে ফিস পে করতে হচ্ছে? অনলি ফর জেনারেল মেল ক্যান্ডিডেট আর ওবিসি মেল ক্যান্ডিডেটদেরকে। এরপর দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফিসটা কিন্তু তোমাদের পে করলে সেটা নট রিফান্ডেবল। তারপর দেখতে পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে ইন কেস যদি তোমাদের ফিসটা আনসাকসেসফুলি হয় তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে 7 ওয়ার্কিং ডেজ। তার ভিতরে তোমার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড চলে আসবে, এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে গাইডলাইনটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য সেই প্রসেসিংটা আমি তোমাদের অন দ্য স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি গুগলে joinindiannavy.gov.in এইটি লিখে এই পেজে চলে আসবে, নতুবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, সেইখানে আমি ডিরেক্ট লিঙ্কটি প্রোভাইড করে রাখবো, তোমরা সেইখান থেকে গিয়েও ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবে। তারপর এখানে আসার পর তোমাদের এখানে যে 3 ডট এই 3 ডটে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে জয়েন নেভি বলে একটা অপশান শো করছে, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অপশান আছে দেখো ওয়ে টু জয়েন, এই অপশানটি তোমাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের অপশান শো করছে সিভিলিয়ান, এই সিভিলিয়ান অপশানটি তোমাদের ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাডভার্টাইজ নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো INCET 01/2025 এইটি তোমাদের ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা এক্সটার্নাল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমরা যদি যেতে চাও ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তখন তোমাদেরকে কিন্তু ওকে অপশানটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছ ওকে অপশানটি ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে যে একটা সার্ভার ইরর দেখাচ্ছে, এই সার্ভার ইরর দেখানোর কারণটা কি আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে যেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই স্টেপগুলো ফলো করেই কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের জায়গাটা দেখিয়ে দিলাম। তোমাদের কিন্তু ফর্ম ফিল করার জন্য ওইখানে গিয়েই ফর্মটি ফিল করতে হবে। তোমরা এখন দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হবে 5 জুলাই 2025 সকাল 10টার থেকে, সেই জন্য এখন সার্ভারটা ইরর আছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 18 জুলাই 2025। তোমাদেরকে আমি সবসময় লেটেস্ট জেনুইন আপডেট সবার আগে প্রোভাইড করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি, 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমাদেরকে যে প্রসেসিংয়ে দেখালাম সেই প্রসেসিংয়ে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। অথবা তোমরা যদি ফর্ম ফিলের ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখো যে দাদা আমরা ফর্ম ফিল আপের ভিডিও চাই, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করে দেব। তো চলো তোমাদের কোন কোন পোস্টে কতগুলি করে শূন্য পদ রিলিজ করা হয়েছে সেটি একবার দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের কিন্তু ওয়েস্টার্ন নেভাল কমান্ডে দেখতে পাচ্ছ জেনারেলের জন্য 2টি শূন্য পদ, ওবিসিদের জন্য 1টি শূন্য পদ এবং ইডব্লিউএস এর জন্য 1টি শূন্য পদ। টোটাল 4টি শূন্য পদ আছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে। তারপর দেখতে পাচ্ছ সাউদার্ন নেভাল কমান্ডে তোমাদের কিন্তু জেনারেলদের জন্য 1টি শূন্য পদ আছে এবং আন্দামান নিকোবর কমান্ডে তোমাদের দেখতে পাচ্ছ যে 1টি শূন্য পদ আছে। এখানে কিন্তু জেনারেলদের জন্য 1টি শূন্য পদ আছে। টোটাল কিন্তু তোমাদের 6টি শূন্য পদ রিলিজ করা হয়েছে ফার্মাসিস্ট পদের জন্য। স্টাফ নার্স পদের জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়েস্টার্ন নেভাল কমান্ডে জেনারেলের জন্য 1টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এবং লেডি হেলথ ভিজিটার পদের জন্যও কিন্তু তোমাদের ওয়েস্টার্ন নেভাল কমান্ডে 1টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। আর নোটিফিকেশনটি ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো? যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া এই রকম জেনুইন আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। টাটা।